এসব মিথ্যে বিশ্বাস করা আরও তোমার বলা একটা কথাও সত্যি না। তোমার আর আমার বিরুদ্ধে আবার কেউ ষড়যন্ত্র করছে, আর এই ষড়যন্ত্রকারী আর কেউ না, এই আরিয়ান। এই পৃথিবীতে দুজন ব্যক্তি আছে যারা চায় না আমরা দুজন এক হই। তাদের মধ্যে একজন হচ্ছে আরিয়ান, আরেকজন হচ্ছে আনিশা। চুপ, আর একটা বাজে কথাও বলবেন না আমার আরিয়ানের বিরুদ্ধে। যদি বলেন তাহলে আমি কি করব আপনি কল্পনাও করতে পারছেন না। আরিয়ান কোনো ষড়যন্ত্র করেনি। ষড়যন্ত্র তো করছেন আপনি আর আনিশা মিলে। আমাকে এসব বলেছে আপনার ফ্রেন্ড ইহান, যে আপনাদের প্ল্যান থেকে বিয়ে সব কিছুতে সাক্ষী ছিলেন। ইহান সত্যিটা বলতেন না, যদি না ওনার বোনেরও বিয়ের দিন বিয়ে ভেঙে না যেত। ওনার বোনের বিয়ে ভেঙে যাওয়াতে উনি উপলব্ধি করতে পেরেছিলেন ওই দিন আমার আর আমার ফ্যামিলির কী অবস্থা হয়েছিল। তাই উনি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন, আর সত্যিটা স্বীকার করে গেছেন। আমি কথাগুলো বলে একটা লম্বা শ্বাস নিলাম। আরিয়ান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি আরিয়ানের এক হাত জড়িয়ে ধরে নিহানের সামনে এসে দাঁড়াই। ওই দিন বিয়েটা ভেঙে অনেক ভালো হয়েছে। আপনার সাথে বিয়ে হলে আমি আরিয়ানের মতো একটা মানুষ পেতাম না, যে আমাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে, যে আমার বাহিক্য সৌন্দর্যকে না, আমার মনকে ভালোবাসে। আমিও আরিয়ানকে খুব ভালোবাসি। বেরিয়ে যান এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। নিহান এসে আমার হাত ধরে বলে, আমি যাব না। আমি যদি যাই তাহলে তোমাকেও আমার সাথে যেতে হবে। আরিয়ান এক ঝটকায় নিহানের থেকে আমার হাত ছাড়িয়ে নেয়। আনহা, তুই সিকিউরিটি গার্ডকে ফোন দে। আমি এতক্ষণ চুপ ছিলাম, কারণ আমি চাইছিলাম না কোনো রকম সিন ক্রিয়েট করতে। কিন্তু তুই তো ভালো কথার মানুষ, তোদেরকে ভালোভাবে বুঝিয়ে কাজ হয় না, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে হয়। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। নেক্সট টাইম আরশির আশেপাশে তো দূরে থাক। তোকে আমাদের বাসার আশেপাশেও দেখলেও কেটে কুচি কুচি করে ফেলবো। নিহান আরিয়ানের কলার ধরতে গেলে আরিয়ান নিহানের হাত ধরে ফেলে। নিহান চিৎকার দিয়ে বলে, তোকে তো আমি গলার স্বর নামিয়ে কথা বল। এটা তোর বাসা না, আমার বাসা। আজকে যে ভুলটা করতে চেয়েছিলি, নেক্সট টাইম সেটা করার চেষ্টাও করবি না। আমার জিনিসে দিকে হাত বাড়ালে আমি সেই হাত ভেঙে গুড়িয়ে দিতেও দুইবার ভাবব না। আরিয়ান এক ধাক্কা দিয়ে নিহানকে রুম থেকে বের করে দেয়। ততক্ষণে দুজন সিকিউরিটি গার্ড চলে আসছে। ফ্ল্যাটের দরজা খোলা থাকায় ওনাদের ভিতরে আসতে অসুবিধা হয়নি। সিকিউরিটি গার্ডদের দেখেই আরিয়ান রেগে বলে, আপনারা থাকেন কই? আপনাদের রাখা হয়েছে এখানে বসবাস করা প্রত্যেকটা পরিবারের সুরক্ষার জন্য। তাহলে আপনারা থাকতে বাইরের লোক বাসার ভিতরে প্রবেশ কি করে করে? আনসার মি। স্যার, উনি বলেছিলেন উনি আরশি ম্যাডামের আত্মীয়, তাই আমরা ওনাকে ভিতরে আসতে বাধা দিইনি। আপনারা আমাদের ইনফর্ম করবেন না বা জিজ্ঞেস করবেন না এই নামের কোনো আত্মীয় আমাদের আছে কি না? সরি স্যার, এমন ভুল আর হবে না। মনে থাকলেই ভালো। এই লোকটা ঘাট ধাক্কা দিয়ে বাসার বাইরে ফেলে দিয়ে আসেন, যান। জি স্যার। ওনারা দুইজন গিয়ে নিহানের দুই হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। নিহান যেতে চাইছে না। আরও বলো ওদের আমাকে ছেড়ে দিতে। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এই তোমরা আমাকে ছাড়ো। দাঁড়ান আপনারা। আমার কথা শুনে গার্ডরা দাঁড়িয়ে যায়। নিহানের ঠোঁটের কোনো ফুটে ওঠা হাসি। বাকি সবাই কৌতূহল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানিস, তোকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারতে পারলে শান্তি লাগতো। তুই দুইটা মেয়ের জীবন নিয়ে সিনিমিনি খেলছিস, কিন্তু আফসোস তোকে আমি থাপ্পড়টা মারতে পারছি না, কারণ আমি আমার হাজবেন্ডকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে চাই না। কিন্তু আমি তো আমার ইচ্ছাটা অপূর্ণ রাখতে পারি না। আরিয়ান, একটু এদিকে এসো। আমার কথা মতো আরিয়ান আমার পাশে এসে দাঁড়ায়। আরিয়ান, এবার তুমি নিহানকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারো। তুমি নিহানকে থাপ্পড় মারলেই মনে হবে আমি মেরেছি। তুমি আমি এক, তাই তুমি মারলেই আমার মারা হয়ে যাবে।
আরিয়ান আমার কথা শুনে নিহানকে 2টা থাপ্পড় মারে, কিন্তু থাপ্পড়গুলো আমার মন মতো হয়নি। মনে হচ্ছে আরিয়ান থাপ্পড়গুলো আস্তে মেরেছে। ফিল্মে বা নাটকে থাপ্পড় মারলে কত জোরে সাউন্ড হয়ে, আর এখন তো তেমন কিছুই হলো না। আরিয়ান, তুমি এত আস্তে থাপ্পড় মারলে কেন? একটু জোরে মারতে পারলে না, যাতে ছিটকে গিয়ে ওই টেবিলের সাথে বাড়ি খায় আর কপাল কেটে যায়। আমার কথা শুনে আরিয়ান অবাক। এবার আরিয়ান সত্যি সত্যি অনেক জোরে থাপ্পড় মারেন, যার ফলে নিহান ছিটকে গিয়ে ফ্লোরে পড়ে। আফসোস, নিহানের মাথাটা টেবিলে লাগেনি, কিন্তু আরিয়ানের হাতের 5 আঙ্গুলের ছাপ নিহানের পরশা গালে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। আমার কথা শুনে গার্ডরা নিয়ে যেতে লাগলো। নিহান এবার আর ছুটাছুটি করলো না, কিন্তু যাওয়ার আগে বলে গেছে, আমি তোমাদের দেখে নিব। এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিব। নিহানের কথাটা আমি জাস্ট ফাত্তা দিলাম না। আব্বুর আগে গজগজ করতে করতে বলেন, আমি আগে থেকেই জানতাম এই ছেলেটা অসভ্য। এখন তো অসভ্যর সব সীমা পার করে গেছে। এই অসভ্য ছেলেটার জন্য একটা মিটিং অ্যাটেন্ড করতে লেট হয়ে গেল। আরিয়ানের মা, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আজকে অনেক লেট হয়ে গেছে। তুমি বসো, ব্রেকফাস্ট নিয়ে আসছি। আরিয়ান, তুইও তো হসপিটালে যাবি, আর রাশি তো ভার্সিটি যাবি। হাই, তোরা দুজনও ব্রেকফাস্ট করে নিবি। আম্মু, আমি আজকে হসপিটালে যাচ্ছি না, তাই এখন আর খাবো না। আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। আম্মু, আমিও ভার্সিটি যাব না, আর আমার এখনও ক্ষুধা লাগেনি। গতকাল ডিনার করছি মাঝরাতে, বিকেলবেলা ঘুমিয়ে পড়ছিলাম। তোমার ছেলে রুমে খাবার নিয়ে গিয়েছিল ঠিকই, আমাকে ডাক দেয়নি। আরিয়ান আমার দিকে এক পলক তাকিয়ে রুমে চলে গেলেন। আমি আম্মুর সাথে কিচেনে চলে গেলাম। কিচেন থেকে ব্রেকফাস্ট নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখলাম। সবার খাওয়া শেষ হতে আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর রুমে চলে গেলাম। আরিয়ান রুমে নেই, তাই বেলকনিতে চলে গেলাম। আরিয়ান বেলকনিতে বসে ল্যাপটপে কাজ করছে। আরিয়ানের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। হয়তো সদ্য শাওয়ার নিয়েছে, আর চুলগুলোও ঠিক করে মুছেনি। আমি আরিয়ানের কোলের ওপর থেকে ল্যাপটপটা সরিয়ে ঠাস করে ওনার কোলে বসে পড়লাম। উনি কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না। ওনার আখি জোড়া আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এমনটা হওয়ারই ছিল। নিহান আমাদের বেডরুমে ঢুকে পড়লো। ইনফ্যাক্ট ওয়াশরুমের দরজা ধাক্কাধাক্কি করলো, কিন্তু আমি কিছু বললাম না। তোমার রাগ হয়নি? একদমই না। আমি জানি তুমি কারণ ছাড়া কোনো কাজ করো না, আর তুমি শান্ত বিহেভের পিছনে একটা বড় কারণ ছিল, আমি সেটা জানি। তুমি চাইছিলে না কোনোরূপ সিন ক্রিয়েট হোক আর আশেপাশের লোকজন জেনে যাক। তুমি চেয়েছিলে নিহান ফিল করুক আমি নিহানকে দেখে যেমন রেগে যাচ্ছি তেমনি বিরক্ত হচ্ছি, আর আমি নিহানের সামনে স্বীকার করি যে আমি তোমাকে ভালোবাসি, আর নিহানকে যেন আমি নিজে তাড়িয়ে দিই। ঠিক বলেছি না? তুমি কি করে বুঝলে আমি তোমার মন পড়তে পারি? হ্যাঁ, আমার মন পড়ার সাধ্য এই পৃথিবীর কারণেই। আমার মন কখন কি চায় সেটা আমি নিজেই জানি না। তুমি সেটা পড়তে পারবে? অসম্ভব। একদম ভাব ধরবে না, আমি আসি সব পারি। আরিয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তাকিয়ে আছি। সত্যি আরিয়ান সব দিক দিয়ে পারফেক্ট। হয়তো দেখতে এত ফর্সা নয়, কিন্তু ওনার গায়ের রং ওনার জন্য পারফেক্ট। ওনার করা প্রত্যেকটা কাজ একদম পারফেক্ট। আমি ওনার ট্রিম করা দাড়িগুলো ছুঁয়ে দিচ্ছি, হাতে সুরসুরি লাগার ফলে খিলখিলিয়ে হেসে দিলাম। ওনার দৃষ্টি গভীর। ওনার এই গভীর দৃষ্টি বোঝার মতো সাধ্য সত্যিই আমার নেই। জানিস না, মানুষের জীবনে সুখ জিনিসটা খুব ক্ষণস্থায়ী। সুখ জিনিসটা কর্পূরের মতো। মানে? কিছু না। তোদের বাসায় যাবি আজকে? তুমি নিয়ে যাবে? অবশ্যই। তুমি যদি যেতে চাস। তুমি কিন্তু আমাকে আবার তুই তুই করে ডাকছো। ও সরি, ভুলে যাই বারবার, আর বলবো না। মনে থাকে যেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে? যদি দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিব। তুমি একদিন বলেছিলে হঠাৎ একটা ঝড় এসে আমার জীবনটা এলোমেলো করে দিল। এটার মানে আমি বুঝতে পারিনি। আন্টিও একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিল। প্লিজ আমাকে সব খুলে বলো।
আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, তখন আমি টিনেজার ছিলাম, সবে মাত্র 13 পেরিয়ে 14তে পা দিয়েছিলাম। তানহার বয়স ছিল তখন 5 বছর। তোর হয়তো তানহার কথা মনে নাই, মনে না থাকারই কথা। তুই তানহাকে হয়তো 1 থেকে 2 বার দেখেছিস। তানহা ছিল যমজ। তানহা আনহার থেকে 1 মিনিটের ছোট ছিল। একদিন আম্মু তানহা আর আনহাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন। ড্রাইভার অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আব্বু আনহাকে বাঁচাতে পারলেও তানহাকে পারেনি। আম্মু অ্যাক্সিডেন্টের পূর্বে ধাক্কা দিয়ে আনহা ফেলে দিয়েছিল, যার ফলে আনহা তেমন আহত হয় না। তানহার আম্মু গুরুতরভাবে আহত হয়। হুট করে আরিয়ান কেঁদে দেয়। আরিয়ানের কান্না দেখে আমি হতভম্ব। আরিয়ানের মতো একটা শক্ত মনের মানুষ যে এভাবে কাঁদতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। ওনাকে ছোটবেলা থেকে আমি কখনো কাঁদতে দেখিনি। তারপর কি হলো? আর তানহার বা কোথায়? তানহার নেই মানে? আম্মু সুস্থ হয়ে গেলেও তানহা সুস্থ হয়নি। অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন তানহা আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। হয়তো তানহা এখনো আমাদের মাঝে থাকতো, আনহার মতোই আমাদের সারা বাড়ি মাতিয়ে রাখতো। কিন্তু ডক্টরের একটা ভুলের জন্য আমি আমার বোনকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। ডক্টরদের লোভের জন্য আমার বোন তার জীবন হারিয়ে ফেললো। আমি আনহার থেকেও তানহাকে বেশি ভালোবাসতাম। জানো, আনহা আমাকে ভাইয়া ডাকলেও তানহা আমাকে কখনোই ভাইয়া ডাকতো না। সবসময় আমাকে আরিয়ান বলে ডাকতো। আমি প্রথমে রেগে গেলেও পরে ওর হাসি মুখ দেখে আমিও হেসে ফেলতাম। এখনও আমার কানে বাজে তানহার আরিয়ান ডাকটা। আরিয়ান আবার কেঁদে ফেললো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। আমি কি করব বুঝতে পারছি না, কিভাবে আরিয়ানকে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। হুট করে আরিয়ান নিজের মাথা চেপে ধরে কেমন যেন একটা ছটফট করতে থাকে। আরিয়ান, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরিয়ান আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দৌড় ওয়াশরুমে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না আরিয়ানের হঠাৎ করে কি হলো। আমি ওয়াশরুমের সামনে ফাইসারি করছি, কিন্তু আরিয়ানের বের হবার নামগন্ধ নেই। পাক্কা 30 মিনিট পর আরিয়ান ওয়াশরুম থেকে বের হলো, মাথার চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে। আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে আছি। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখে মঙ্গল গ্রহের পানি মনে হচ্ছে, নাকি আমার এক্সট্রা হাত পা গজাইছে? আমি কোমরে হাত দিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, তুমি তখন আমাকে কোল থেকে নামিয়ে দিলে কেন? হাত দৌড়ো ওয়াশরুমে গেলে কেন? ওয়াশরুমে যাওয়ার আগে কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে? আমি এটা আবার কখন বললাম? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরিই তো বলতে পারো তুমি আমার কোলে বসে থাকতে চাও। আমার কিন্তু কোনো সমস্যা নেই তোমাকে কোলে নিয়ে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে। আমি আবার কখন ঘুরিয়ে পেঁচিয়ে বললাম তোমার কোলে উঠতে চাই? আসলে মেয়েদের মন বোঝা দেয়, কখন তারা কি চায় তারা নিজেরাই জানে না। এই দেখো, একদম মেয়েদের ইনসাল্ট করবা না বলে দিলাম। আমি মেয়েদের ইনসাল্ট কখন করলাম? মেয়েরা ইনসাল্ট করার জিনিস না, আদর করার জিনিস। যেমন এখন আমি তোমাকে আদর করব। ওনার লাগামহীন কথায় রীতিমতো আমার কান দিয়ে গরম দোয়া বের হচ্ছে। হুট করে আরিয়ান এসে আমাকে কোলে তুলে নিল। ভাইয়া, আনহার ডাক শুনে আমরা দুজনে দরজার দিকে তাকালাম। সাথে সাথে দুজনে উপস্থিত হয়ে পড়লাম। আনহার সাথে আম্মুও দাঁড়িয়ে আছে। আরিয়ান আমাকে কোল থেকে নামিয়ে দিল। সার্জনে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেছি। আম্মু মুচকি হেসে চলে যায়। আনহা দরজায় লক দেখতে দেখতে বলে, লক তো ঠিক আছে, তাহলে তোরা এমন গোল্লাম রোমান্স করছিস কেন? আরিয়ান আনহার দিকে কটমট করে তাকায়। আমি যাই, তোরা রোমান্স কন্টিনিউ করতে পারিস। আমি দরজাটা লাগিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে আনহা ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি এবার আরিয়ানের দিকে কটমট করে তাকালাম। তুমি আমাকে কোলে নিলে বলেই এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। এখন আমি আম্মুর সামনে যাব কি করে? কে বলেছিল তোমাকে আমাকে কোলে নিতে? কাউকে বলতে হবে আমাকে আমার বউকে কোলে নেওয়ার জন্য? না হলে আমি আমার বউকে কোলে নিতে পারবো না? আমার বউ আমি কোলে নিব নাকি আদর করবো সম্পূর্ণ আমার ব্যাপার। দরজা খোলা রেখে বউকে কোলে নিয়ে ঘুরবো, আগে তো দেখবো দরজা খোলা নাকি বন্ধ। এখন কিন্তু দরজা বন্ধই আছে। আরিয়ান আমার দিকে এগিয়ে আস্তে আস্তে কথাটা বললাম। আমি পিছিয়ে যেতে যেতে বললাম, মানে? উফ, তুমিই তো বললা দরজা বন্ধ করে তোমার সাথে যা ইচ্ছে তাই করতে পারবো। আমি এখন আমার একমাত্র বউকে আদর করব। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাই।
উনি আমার গালে আলতো করে স্লাইড করছেন। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিই, ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে ওনার হাসির আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। বেয়াদব ছেলে এতক্ষণ ধরে আমার সাথে ফাইজলামি করছিল। আসি, ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হবা, আমরা এখনই তোমাদের বাসায় যাব। আমি রেডি হয়ে তোমার জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করব, তাড়াতাড়ি চলে এসো। একদম রেডি হয়ে রুম থেকে বের হয়ে দেখি ড্রয়িং রুমে গিয়ে দেখি আরিয়ানের সাথে আনহাও রেডি হয়ে বসে আছে। অবাক করার বিষয় হচ্ছে আনহা আজকে শাড়ি পরছে। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমার রওনা দিলাম। আরিয়ান ড্রাইভ করছে, আমি আর আনহা পিছনের সিটে বসেছি। আমি আনহাকে গুঁতা দিয়ে বললাম, কিরে, কি ব্যাপার? এমনি তো কেউ জোরকে ঘাট ধরেও তোকে শাড়ি পরাতে পারে না, আর আজকে নিজে থেকেই পরলি। কারো প্রেমে হাবুডুবু খাচ্ছ? কি যে বলো না ভাবি। আনহাকে জ্বালাতে জ্বালাতে বাসায় চলে এলাম। গাড়ি থেকে আমরা 3 জন নামলাম। কলিং বেল বাজানোর আগে দরজা খুলে দিল আম্মু, যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। আরিয়ান আমার হাত ধরে দাঁড়িয়েছিলেন। আম্মু আমাদের হাতের দিকে তাকিয়ে আলতো হাসলো। আমি আরিয়ানের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আম্মুকে চাপড়ে জড়িয়ে ধরলাম। আমার চোখ ছলছল করছে। আমি কাঁদো কাঁদো গলায় আম্মুকে জিজ্ঞেস করলাম, কেমন আছো আম্মু? তোমরা আমাকে কিভাবে ভুলে যেতে পারলে? একটা বারও কি তোমাদের আমার কথা মনে পড়েনি? আমি তোমাদের এতটা ফর হয়ে গেলাম? বিয়ে হয়ে গেলে যে মেয়েরা বাবা মায়ের কাছে ফর হয়ে যায়, সেটা তোমরা প্রমাণ করে দিলে। ভাইয়ের বিয়ের পর আমার সাথে একটু দেখা করে নিজের ফরজ কাজ আদায় করে ফেলছে। আব্বু ভাইয়া তুমি কেউই ফোন করে আমার একটু খোঁজ নেওনি। আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও জানতে চাওনি। আমি ফোন দিলেও তোমরা ধরোনি। আমরা ভালো আছি। আগে ভিতরে আয়, পরে সব কথা হবে। আগে আমার প্রশ্নের উত্তরগুলো দাও। আমতা আমতা করে কিছু বলতে গিয়েও আরিয়ানের দিকে তাকিয়ে থেমে যায়। আমি ঘাড় ঘুরিয়ে আরিয়ানের দিকে তাকাই, কিন্তু আরিয়ান বেশ সাবলীল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আরিয়ান আম্মুকে উদ্দেশ্য করে বলে, আন্টি কেমন আছো তুমি? ভালো বাবা, তুই কেমন আছিস? তোমার মেয়ে যেমন রেখেছে। ওনার কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। আমি যেমন রেখেছি মানে কি? আমি তোমাকে খারাপ রেখেছি নাকি তোমাকে ভাত দিই না? আজব, আমি আবার এসব কখন বললাম? আমি তো শুধু বলেছি তোমার মেয়ে যেমন রেখেছে। এর সাথে খারাপ রাখার সম্পর্ক কি? সবসময় নেগেটিভ ভাবো কেন? একটু পজিটিভ ভাবার চেষ্টা করো। তোমার পজিটিভ নিয়ে তুমি বসে থাকো, আমার ভাবনার দরকার নেই। তোরা থাম এবার, তোরা 2 জন একাই এসেছিস। আনহার আসার কথা ছিল, আনহা আসেনি। এই যে আন্টি, আমি এখানে। এই 2 জামাই বউয়ের জন্য তো আমাকে দেখাই যাচ্ছে না। 2 জোকরোটে। ওমা, শাড়ি পরছিস দেখা যায়। এদিকে আয়, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। চোখের পলকে মেয়েটা কত বড় হয়ে গেছে। 2 দিন পর বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবে। উফ আন্টি, সব কথা কি বাইরে দাঁড় করিয়ে রেখেই বলবে? ভিতরে ঢুকতে দিবে না নাকি? আমি ভুলেই গেছিলাম। আয় ভিতরে আয়। আব্বু আর ভাইয়া কই? রুমে আছে। তোর ভাইয়া তোর আব্বু জানে না যে তোরা আজকে আসবি। তোদের দেখে সারপ্রাইজড হয়ে যাবে এখন, তাই আগে বলিনি। আমি দেখা করে আসি। পরে দেখা করতে যাস, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি। কতটা জার্নি করে আসলি। আরিয়ান যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আরিয়ান মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আমার রুমের দিকে পা বাড়ায়। আরিয়ান বহুবার আমাদের বাসায় আসছে, ইনফ্যাক্ট আমার রুমে গেছে, তাই আরিয়ানকে নতুন করে কিছু ছিনিয়ে দেওয়ার নাই। আমিও আরিয়ানের পিছু পিছু রুমে চলে আসলাম। আগে আরিয়ান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। আরিয়ান ফ্রেশ হয়ে বের হতে আমি ঢুকে পড়লাম। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আরিয়ানকে রুমে পেলাম না, হয়তো ব্যালকনিতে আছে। আমাদের বাসায় আরিয়ানের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার ব্যালকনি। ভাইয়ার সাথে আড্ডা দিলেও আমার ব্যালকনিতে বসে।
আরিয়ান আগে আমাদের বাসায় যতটুকু সময় থাকতো বেশিরভাগ সময় আমার রুমের ব্যালকনিতে কাটাতো। আমি রুম থেকে বের হয়ে এলাম, আব্বু আম্মুর রুমের দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য আব্বুর সাথে দেখা করা, কথা বলে সব কিছু মিটিয়ে নেওয়া। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু বেডের সাথে হেলান দিয়ে বই পড়ছে, সম্ভবত কাজী নজরুল ইসলামের উপন্যাস। আব্বু বইপ্রেমী, সুযোগ পেলেই বই পড়া শুরু করে দেয়। আজকে হয়তো আব্বু অফিসে যায়নি, মনে হয় আম্মু যেতে দেয়নি। আব্বু এখনও আমাকে দেখেনি। আব্বু একবার বই পড়া শুরু করলে বইয়ের মাঝেই ডুবে যায়। তখন আব্বুর দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি আব্বুর হাত থেকে বইটা নিয়ে নিলাম। আব্বু প্রথমে হকচকিয়ে গেলেও পরে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আব্বু চোখ থেকে চশমাটা খুলে পরিষ্কার করে নিয়ে চশমাটা চোখে পড়ে নিল, আবার আমার দিকে তাকালো। মনে হয় আব্বুর বিশ্বাস হচ্ছে না যে আমি এসেছি। আমি আব্বুর দিকে তাকিয়ে আছি, চোখে পানি টলমল করছে। কতদিন পর আব্বুকে এতটা কাছ থেকে দেখছি। আব্বু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। কেমন আছো আব্বু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? তোমাদের ছাড়া কি করে ভালো থাকি? তোমরা তো আমার একটা খবর নাওনি। আমার মামুনিটা বুঝি আমার উপর রাগ করেছে। তা মামুনির রাগ কিভাবে ভাঙানো যায়? চকলেট খাইয়ে নাকি আইসক্রিম খাইয়ে? আমি আব্বুর বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠলাম। এতদিন যেন কান্নাগুলো গলায় দলা পাকিয়েছিল, আজকে সব কান্না বেরিয়ে আসছে। আব্বুর সাথে আরও কিছুটা সময় কাটালাম, কিন্তু আব্বু একবারের জন্য নিহানের বিষয়ে বা ওই দিনের বিষয়ে কোনো কথা তোলেনি। আমি এক স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। এতদিন একটা দম অন্ধকার পরিস্থিতিতে ছিলাম। মনে হয়েছিল আব্বু হয়তো আমার উপর অনেক রেগে আছে, কিন্তু তেমন কিছু না। আব্বুর সাথে কথা বলে রুমের দিকে আসতে লাগলাম। ভাইয়ের রুমের দরজা বন্ধ, তাই ডাক দিলাম না, কারণ ভাইয়া বাসায় থাকলে এই সময়টাতে ঘুমায়। আনহার রুমের সামনে দিয়ে আসার সময় দেখলাম আনহা ফোন স্ক্রল করছে। রুমে ঢোকার সাথে সাথে আরিয়ান রুমের দরজা লক করে দিয়ে ধাক্কা দিয়ে আমাকে বেডে ফেলে দেয়। আমার উপর উঠে আমার হাত দুটো বেডের সাথে চেপে ধরে, তারপর মিহি কণ্ঠে বলে, সারাদিন বাবার সাথে থাকলেই হবে? তোমার যে একটা হাজব্যান্ড আছে, বর আছে, তাকে কে সময় দিবে? আমি সত্যিই বুঝতে পারি না যে তোমার কয় রূপ, এই ভালো তো এই খারাপ, এই রোমান্টিক, এই ডেভিল। আমাকে বোঝা তোমার মতো ফিচ্ছি মেয়ের কাজ না। একদিন বলেছিলাম না তোমার লাইফে হিরো আমি, বিলনও আমি। আমাকে বুঝতে হলে তোমাকে আরো 10 বার জন্ম নিতে হবে। আমি তোমাকে বুঝতে পারি না, একদমই না। আমি তোমাকে যতটুকু বুঝাতে চাই তুমি আমাকে ততটুকু বুঝতে পারো, এর বেশি না। তুমি বললেই হলো না, আমি তোমাকে বুঝতে পারি, তোমার সম্পর্কে সব জানি। আমার কথা শুনে আরিয়ান অট্টহাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে আমার হাত দুটো ছেড়ে দেয়, আমার উপর থেকে সরে গিয়ে আমার পাশে শুয়ে পড়ে। হাসতে হাসতেই বলে, তুমি সত্যিই বোকা। তুমি আমার সম্পর্কে ততটুকু জানতে পারো যতটুকু আমি জানাতে চাই। এর বাইরে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি তোমার সম্পর্কে কি জানি না সেটা বলেন। তুমি আমার সম্পর্কে কি জানো সেটা বলো। বললামই তো, আমি তোমার সম্পর্কে সব জানি। ওহ রিয়েলি? তুমি কি এটা জানো আমি 7 মাস মেন্টাল হসপিটালে ছিলাম? হুট করে আরিয়ানের এমন কথায় আমি থমকে যাই। আরিয়ান কি বললো এটা? আরিয়ান 7 মাস মেন্টাল হসপিটালে ছিল? সেটা কিভাবে সম্ভব? যদি থাকতো তাহলে আমি জানতে পারতাম না? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরিয়ান কি আমার সাথে মজা করছে? কিন্তু ওনার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে উনি সিরিয়াসলি বলছেন। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন
যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।